অবশেষে ক্যামেরায় ধরা পড়ল সেই অ্যাপস্টেইন দ্বীপের ভয়ঙ্কর চিত্র। প্রকাশ পেল অ্যাপস্টেইন ফাইলসের লাখ লাখ নথি, ফাঁস হলো পশ্চিমাদের ভয়ঙ্কর অন্ধকার ছবি। অ্যাপস্টেইন ফাইলসের নথিতে ব্রিটিশ রাজপুত্রের নাম বের করে দেয়া হলো নিজ বাসভবন থেকে। হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজকে ধাওয়া, ইরান দিয়েছে হুমকি মোকাবেলার বার্তা। যুক্তরাষ্ট্রকে আয়াতুল্লাহ আলী খামেনির হুঁশিয়ারি, ইরানে হামলা হলে জ্বলবে গোটা মধ্যপ্রাচ্য। আবারও রাশিয়ায় ব্যাপক হামলা, এক রাতেই লন্ডভন্ড ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা। মোদির গোপন কেলেঙ্কারি ফাঁস, অ্যাপস্টেইন নথিতে নাচ গানের চাঞ্চল্যকর তথ্য। ইরানি কর্মকর্তাদের হুঁশিয়ারি, মার্কিন হামলার পাল্টা আঘাত হবে ইসরায়েলের হৃৎপিণ্ডে। অবশেষে নিজেদের বর্বরতার কথা স্বীকার করল ইসরায়েল, গাজায় নিহত প্রায় 70,000 ফিলিস্তিনি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি RTV সপ্তাহের বিশ্বের সঙ্গে আছি আমি সুপ্তি রায়। ক্যারিবিয়ান সাগরের নীল জলের মাঝে কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেইনের ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমস। বাইরে থেকে স্বর্গের মতো সুন্দর হলেও ভেতরের গল্পটা একেবারে আলাদা। এই দ্বীপের নাম শুনলেই গা ছমছম করত অনেকের। তবুও বছরের পর বছর ধরে চলেছে ফিসফাস, ষড়যন্ত্র, ভয় আর অজানা হাজারো গল্প। অবশেষে প্রথমবারের মতো প্রকাশ্যে এলো সেই দ্বীপের ভেতরের দৃশ্য। বিস্তারিত হাওলাদার শামীমের প্রতিবেদনে। ক্যারিবিয়ান সাগরের নীল জলের মাঝে ছড়িয়ে থাকা এক দ্বীপ লিটল সেন্ট জেমস। বাইরে থেকে স্বর্গের মতো সুন্দর হলেও ভেতরের গল্পটা একেবারেই আলাদা। এখানে ঢোকার সুযোগ ছিল না কোনো সাধারণ মানুষের। দ্বীপের নাম শুনলেই গা ছমছম করত অনেকের। তবুও বছরের পর বছর চলেছে ফিসফাস, ষড়যন্ত্র, ভয় আর অজানা হাজারো প্রশ্ন। অবশেষে প্রথমবারের মতো প্রকাশ্যে এলো সেই দ্বীপের ভেতরের দৃশ্য। কুখ্যাত প্রয়াত শিশু যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেইন তার ব্যক্তিগত এই দ্বীপকে একসময় ডাকতেন লিটল সেন্ট জেফ নামে, যেখানে বিলাসিতা ছিল মুখোশ আর নীরবতার আড়ালে লুকিয়ে ছিল এমন এক সত্য যা এখন তাড়া করে বেড়াচ্ছে বিশ্বকে। গেল 31 জানুয়ারি বুধবার মার্কিন কংগ্রেসের ডেমোক্রেটরা প্রকাশ করেছেন কঠোর নিরাপত্তায় ঘেরা দ্বীপের ভেতরকার ভিডিও ও ছবি। এক কথায় এবার খুলে গেছে অ্যাপস্টেইন দ্বীপের ভেতরের দরজা। ধারণা করা হচ্ছে এগুলোর অধিকাংশই এর আগে কখনো আসেনি প্রকাশ্যে। মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ অবস্থিত ক্যারিবিয়ান সাগরের পার ঘেঁষা এই দ্বীপে দেখা যায় এক বৃহৎ ভিলা, যার পাশে রয়েছে পাথরের দেয়াল ও বিভিন্ন ধরনের মূর্তি। ভিডিওর শুরুতেই দেখা যায় বিশাল এক সুইমিং পুল, তার সাথেই পাথরের এক কালো মূর্তি। এরপর আরেকটি বৌদ্ধ মূর্তির পর পাথরের সিঁড়ি বেয়ে যেতেই সাদামাটা অভ্যন্তর, নানা ধরনের শিল্পকর্ম ও সংগ্রহযোগ্য নানা বস্তু। এরপর মূল ফটক দিয়ে ভেতরে যেতেই চোখে পড়ে বিলাসী টয়লেট, সাজানো গোছানো আলিশান বেডরুম। ড্রয়িং রুমের একটি ছবিতে দেখা যায় অ্যাপস্টেইন ও প্রভাবশালী সামাজিক ব্যক্তিত্ব ঘিসলেইন ম্যাক্সওয়েল পোপ জন পল দ্বিতীয়ের সঙ্গে দেখা করছেন। এই ছবিটি বিশেষভাবে নজর কেড়েছে সকলের। রুমের এক কোণে আই অ্যাম দ্য সাবজেক্ট লেখা ফটো ফ্রেম, পাশের দেয়ালে সাজানো নানা জাতের শামুক, ঝিনুক ও প্রজেক্টর। সেই সাথে রয়েছে আরো অনেক শিল্পকর্ম। পাশাপাশি দেখা যায় সাজানো গোছানো বেশ বড় এক রান্নাঘর। ভিডিওর শেষ দিকে ভবনের ছাদ থেকে দেখা যায় সমুদ্রের নীল জলরাশি। এদিকে ওভারসেট কমিটির ডেমোক্রেট সদস্যরা বলেন তারা অ্যাপস্টেইনের সম্পত্তির 150টিরও বেশি ছবি ও ভিডিও প্রকাশ করেছেন, যাতে অ্যাপস্টেইনের বন্ধ দরজার আড়ালের এক ভয়াবহ চিত্র ধরা পড়ে। এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে তারা জানান, নিজেই দেখুন, আমরা থামবো না যতক্ষণ না এই ধামাচাপা শেষ হয় এবং বেঁচে থাকা ভুক্তভোগীরা ন্যায় বিচার না পায়। ছোট্ট এক নাম, অথচ এটি নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বের প্রভাবশালী নানা রথী মহারথীদের। অ্যাপস্টেইন ফাইলস এই শব্দযুগল এখন বিশ্বজুড়েই আলোচনার কেন্দ্রে। কিন্তু এই ফাইল আসলে কি আর কেনই বা এত গুরুত্ব পাচ্ছে? বিস্তারিত প্রতিবেদনে। অ্যাপস্টেইন ফাইলস এই শব্দযুগল এখন বিশ্বজুড়েই আলোচনার কেন্দ্রে। কিন্তু আসলে কি এই ফাইলস আর কেনই বা এত গুরুত্ব পাচ্ছে? এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় দেয়া তথ্য মতে আলোচিত এই নামের মূলে রয়েছেন জেফ্রি অ্যাপস্টেইন নামের একজন ধনাঢ্য মার্কিন ব্যবসায়ী, যার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই কিশোরী ও অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন শোষণের গুরুতর অভিযোগ ছিল। 2008 সালে ফ্লোরিডায় প্রথমবার তার বিরুদ্ধে এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু হলেও রাজনৈতিক ও আইনি প্রভাব কাজে লাগিয়ে বড় সাজা এড়িয়ে যান তিনি। কিন্তু ঘটনা সেখানেই থেমে থাকেনি। 2019 সালে আবারও অপ্রাপ্তবয়স্কদের যৌন পাচারের অভিযোগে গ্রেপ্তার হন অ্যাপস্টেইন। বিচার শুরুর আগেই নিউ ইয়র্কের কারাগারে তার মৃত্যু হয়। সরকারিভাবে একে আত্মহত্যা বলা হলেও সেই মৃত্যুকে ঘিরে আজও কাটেনি রহস্য।
কি এই অ্যাপস্টিন ফাইলস? এই পুরো তদন্ত প্রক্রিয়ায় অ্যাপস্টিনের বাড়ি ও সম্পত্তিতে চালানো হয় একাধিক অভিযান। সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নথি, ইমেইল, ছবি ও ভিডিও। এই নথিপত্রগুলোকেই একত্রে বলা হয় অ্যাপস্টিন ফাইলস। সম্প্রতি যুক্তরাষ্ট্রে নতুন ট্রান্সপারেন্সি আইনের আওতায় 30 লাখের বেশি পৃষ্ঠার নথি, প্রায় 1,80,000 ছবি ও 2,000 ভিডিও প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ, যা অ্যাপস্টিনের অর্থ পাচার ও যৌন পাচারের সাথে জড়িত সকল তথ্য উপস্থাপন করে। কি আছে এই নথিপত্রে? এসব নথিতে উঠে এসেছে অ্যাপস্টিনের সাথে সংশ্লিষ্ট নানা তথ্য, কারাগারে থাকা অবস্থায় তার মানসিক অবস্থা, তার মৃত্যুর তথ্য ও রহস্য, তার সহযোগী গিসলেন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে তদন্ত ও দোষ স্বীকার। এই ফাইলের সবচেয়ে আলোচিত দিক হল বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও অ্যাপস্টিনের ইমেইল যোগাযোগ, যা প্রমাণ করে যে আইনি ঝামেলার মধ্যেও তিনি শক্তিশালী সম্পর্ক বজায় রেখেছিলেন বহু প্রভাবশালী রাজনৈতিক, ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্বদের সঙ্গে। এ কারণেই অ্যাপস্টিন ফাইলস শুধু একটি যৌন অপরাধের গল্প নয়, বরং এটি ক্ষমতার অপব্যবহার, নৈতিক অধঃপতন ও আইনের বৈষম্যের এক নগ্ন দলিল। ফলে যার প্রভাব এখনও বিশ্ব রাজনীতি ও সমাজে তুলছে ঢেউ, জন্ম দিয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্কের। হাওড়া শামীম, RTV। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেনের সঙ্গে সম্পর্ক থাকার কারণে আগেই ছিনিয়ে নেওয়া হয়েছিল তার রাজকীয় পদ পদবি। আর এবার সেই যৌন নিপীড়কের সঙ্গে প্রকাশিত নতুন নথির পর প্রিন্স অ্যান্ড্রুকে ছাড়তে হয়েছে বাসভবন। রাজা তৃতীয় চার্লসের নির্দেশ অনুযায়ী রাতের অন্ধকারে তাকে বের করে দেওয়া হয়। বিস্তারিত সুপ্তি রায়ের প্রতিবেদনে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেনের সঙ্গে সম্পর্ক থাকার কারণে আগেই ছিনিয়ে নেওয়া হয়েছিল তার রাজকীয় পদ পদবি। আর এবার একই যৌন নিপীড়কের সঙ্গে তাকে নিয়ে প্রকাশিত নতুন নথির পর রয়্যাল লজ ত্যাগ করতে বলা হয় প্রিন্স অ্যান্ড্রুকে। এমনকি সোমবার রাতের অন্ধকারে তাকে বের করে দেওয়া হয় উইন্ডসরের বাসভবন থেকে। আর পুরো সিদ্ধান্তটি নিয়েছেন ব্রিটেনের রাষ্ট্রপ্রধান ও রাজপরিবারের প্রধান রাজা চার্লস তৃতীয়। রয়টার্সকে দেওয়া রাজকীয় সূত্র নিশ্চিত করেছে এটি কোনো স্বেচ্ছাসেবী স্থানান্তর নয়। রাজপরিবারের সিদ্ধান্ত অনুযায়ী প্রিন্স অ্যান্ড্রুকে তার দীর্ঘদিনের বাসভবন ছাড়তে হয়েছে। ফলে তিনি আর থাকছেন না উইন্ডসরের রয়্যাল লজে। বর্তমানে অ্যান্ড্রু অবস্থান করছেন রাজা চার্লসের নরফোক স্ট্রিট স্যান্ড্রিংহামের একটি কুটিরে। রাজকীয় সূত্র জানায় এটি একটি অস্থায়ী ব্যবস্থা। সামনে কয়েক সপ্তাহ চলবে পরিবর্তনকালীন পর্যায়। আর এই সময় প্রয়োজনে সীমিতভাবে উইন্ডসরে যাতায়াত করতে পারলেও সেখানে স্থায়ীভাবে ফেরার আর কোনো সুযোগ নেই তার। নতুন তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে প্রকাশিত সর্বশেষ নথিতে এমন ইমেইলের উল্লেখ রয়েছে যা ইঙ্গিত দেয় জেফ্রি অ্যাপস্টাইন শিশুদের যৌন নিপীড়নের অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পরও তার সঙ্গে 2 বছরের বেশি সময় ধরে যোগাযোগ ছিল প্রিন্স অ্যান্ড্রুর। অবশ্য সব অভিযোগ অস্বীকার করে আসছিলেন প্রিন্স। তার দাবি 2008 সালে অ্যাপস্টাইনের দণ্ডের পর আর কোনো সম্পর্ক ছিল না তাদের। এমনকি 2010 সালে নিউ ইয়র্ক সফরের উদ্দেশ্যই ছিল সম্পর্ক ছিন্ন করার লক্ষ্যে। তবে নতুন নথি প্রকাশের পর রাজপরিবারের অবস্থান হয়েছে আরও কঠোর। এবার আর রাজকীয় উপাধি কেড়ে নেওয়া নয়, সিদ্ধান্ত আসে তাকে আর কোনোভাবেই রাজতন্ত্রের প্রতিনিধিত্বকারী অবস্থানে রাখাও সম্ভব নয়। তাই রাজতন্ত্রের ওপর যেন সরাসরি কোনো প্রভাব না পড়ে সেই লক্ষ্যে প্রিন্স অ্যান্ড্রুকে বাধ্য করা হয়েছে রয়্যাল লজ ছাড়তে। সুপ্তি রায়, RTV। হরমুজ প্রণালী ঘিরে আবারও বেড়েছে উত্তেজনা, কারণ ইরানের গানবোট ধাওয়া করেছে একটি মার্কিন তেলবাহী জাহাজকে। 3 ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড টেক জানায় ওমান থেকে প্রায় 16 নটিক্যাল মাইল উত্তরে প্রণালীটি অতিক্রম করার সময় ঘটে এই ঘটনা। স্টেনা ইম্পারেটিভ নামের জাহাজটির সামনে এসে গতিরোধ করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর 3 জোড়া ছোট বোট। ইরানি গানবোট ও মার্কিন জাহাজের সর্বশেষ অবস্থা জানব প্রতিবেদনে। সমুদ্রের সরু এক পথ হরমুজ প্রণালী, চারপাশে নীরব জলরাশি, আর সেই নীরবতার ভেতর হঠাৎই বেড়েছে উত্তেজনা, কারণ ইরানের গানবোট ধাওয়া ও চ্যালেঞ্জ করেছে একটি মার্কিন তেলবাহী জাহাজকে। 3 ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড টেক জানায় ওমান থেকে প্রায় 16 নটিক্যাল মাইল উত্তরে প্রণালীটি অতিক্রম করার সময় স্টেনা ইম্পারেটিভ নামের জাহাজটির সামনে এসে গতিরোধ করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC সশস্ত্র সদস্যের বহনকারী 3 জোড়া ছোট বোট। সংস্থাটির ভাষ্য অনুযায়ী ইরানি বোটগুলো রেডিও যোগাযোগের মাধ্যমে
মাধ্যমে জাহাজটিকে ইঞ্জিন বন্ধ করে তল্লাশির জন্য প্রস্তুত হতে নির্দেশ দেয়। তবে জাহাজটির ক্যাপ্টেন সেই নির্দেশ অমান্য করে দ্রুতগতিতে এগিয়ে যান নিজ গন্তব্যে। সংস্থাটি জোর দিয়ে জানায় যে জাহাজটি ইরানের জলসীমায় প্রবেশ করেনি এবং বর্তমানে এটি মার্কিন একটি যুদ্ধজাহাজের পাহারায় রয়েছে নিরাপদ অবস্থানে। সংবাদ মাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। এর আগে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও ঘটনাটির সত্যতা নিশ্চিত করলেও প্রকাশ করেনি জাহাজটির নাম। অন্যদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানায় একটি নামহীন জাহাজ অবৈধভাবে তাদের জলসীমায় প্রবেশ করেছিল। ইরানি বাহিনী জাহাজটির প্রয়োজনীয় অনুমতিপত্র দেখতে চাইলে সেটি দ্রুত ওই এলাকা ত্যাগ করে। এই ভিন্ন ভিন্ন বক্তব্যের মাঝেই আবারও আলোচনা এসেছে গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী, কারণ বিশ্বের জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের বড় অংশ যায় এই সংকীর্ণ নৌপথ দিয়েই। ফলে এখানকার সামান্য উত্তেজনাও তাই বৈশ্বিক বাজারে ফেলতে পারে বড় প্রভাব। গেল সপ্তাহেও আইআরজিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা মার্কিন হামলার আশঙ্কায় দিয়েছিলেন এই প্রণালী বন্ধের হুমকি। সেই প্রেক্ষাপটে এই ধাওয়ার ঘটনা নতুন করে তুলেছে প্রশ্ন, হরমুজ কি আবারও মঞ্চ হয়ে উঠছে বড় সংঘাতের? হাওলাত শামীম, RTV। অশনির সংকেতে আবারও ভারী হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ। সমুদ্রের বুকে নোঙর করা যুদ্ধজাহাজ, আকাশে টহল দিচ্ছে বিমান। এর মাঝেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট করে বললেন তার অবস্থান। যুক্তরাষ্ট্রকে দিয়েছেন কড়া বার্তা, ইরানের ওপর কোনো হামলা হলে সেটি শুধু দুই দেশের মধ্যেই থাকবে না, ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। অশনি সংকেতে আবারও ভারী হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ। সমুদ্রের বুকে নোঙর করা যুদ্ধজাহাজ, আকাশে টহল দেওয়া বিমান আর কূটনৈতিক ভাষার আড়ালে জমে ওঠা চাপ, সব মিলিয়ে পরিস্থিতি যেন নিঃশ্বাস আটকে রাখা এক মুহূর্ত। ঠিক এই সময়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট করে দিলেন তার অবস্থান। যুক্তরাষ্ট্রকে দিয়েছেন কড়া বার্তা। তিনি বলেন, ইরানের উপর কোনো হামলা হলে সেটি শুধু দুই দেশের মধ্যেই থাকবে না সীমাবদ্ধ, ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, খামেনি বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারবার রণতরী পাঠানোর কথা বলছেন, কিন্তু এসব দেখে ইরানি জনগণ ভয় পায় না। হুমকি দিয়ে ইরানের মনোবল ভাঙা যাবে না। তার বক্তব্যে ছিল এক ধরনের দৃঢ়তা। ইরান হামলা শুরু করতে চায় না, কাউকে আক্রমণ করারও ইচ্ছে নেই, কিন্তু কেউ যদি আঘাত করে বা হয়রানি চালায় তবে জবাব হবে কঠোর ও শক্তিশালী। 1979 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নির্বাসন থেকে দেশে ফেরার বার্ষিকীতে দেয়া ভাষণে এই কথা জানান খামেনি। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। খামেনি আরো বলেন, সাম্প্রতিক বিক্ষোভ ছিল একটি সংগঠিত ষড়যন্ত্রের অংশ, যা এক প্রকার অভ্যুত্থানের মতোই। তার বর্ণনায় লক্ষ্য ছিল রাষ্ট্রের সংবেদনশীল কেন্দ্রগুলো অচল করে দেয়া। এ কারণেই পুলিশ, সরকারি স্থাপনা, ইসলামী বিপ্লবী গার্ডের ঘাঁটি, ব্যাংক ও ধর্মীয় স্থানে হামলার ঘটনা ঘটে। এমনকি ধর্মীয় প্রতীকও রেহাই পায়নি এমন অভিযোগও তোলেন তিনি। এই বিক্ষোভের পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে বলেও দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় হিসাব অনুযায়ী সহিংসতায় 3000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলো বলছে সংখ্যাটি আরো অনেক বেশি হতে পারে। এই তথ্যগুলো স্বাধীনভাবে যাচাই করা কঠিন হলেও ক্ষতির গভীরতা অস্বীকার করার সুযোগ নেই। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের দিক থেকেও বাড়ছে চাপ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিচ্ছেন একের পর এক সামরিক হুঁশিয়ারি, কখনো বিক্ষোভকারীদের দমনের প্রসঙ্গ টেনে, আবার কখনো পারমাণবিক কর্মসূচি সীমিত করার শর্ত জুড়ে। এর মধ্যেই খবর আসে ওমানে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনার। এরপরেই পরিস্থিতি হয়ে ওঠে আরো ঘোলাটে, যখন সামনে আসে গেল জুনে ইরান ইসরায়েল সংঘাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগ। খামেনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ইরানের সম্পদ, বিশেষ করে তেল ও গ্যাস। মানবাধিকার বা গণতন্ত্রের কথা তার মতে কেবল আড়াল মাত্র। এক রাতেই ইউক্রেনের আকাশ ভরে ওঠে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্রে। একের পর এক বিস্ফোরণে লক্ষ্যবস্তু হয়ে ওঠে দেশটির বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো। 450টি বিস্ফোরকবাহী ড্রোন ও 70টি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে চালানো এই হামলার মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে এমন আঘাত আগে কখনো দেখেনি দেশটির জনগণ। বিস্তারিত সুপ্তি রায়ের প্রতিবেদনে। বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে আঘাতের পর একের পর এক শহর ডুবে যায় অন্ধকারে। শীতের মাঝরাতে আলো নিভে গিয়ে শুধু বাতি নয়, থেমে যায় তাপ, পানি, হাসপাতাল আর স্বাভাবিক জীবন প্রবাহ। এই হামলার বিস্তারিত জানিয়ে মঙ্গলবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, সোমবার ইউক্রেনের 5টি অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে লক্ষ্য করে একযোগে ছোড়া হয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র। তার ভাষায়, এটি কেবল সামরিক স্থাপনায় নয়, সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রার উপর আঘাত। হামলার সময়টিও ছিল বেশ
তাৎপর্যপূর্ণ। সেদিনই ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে কিয়েভ সফরে ছিলেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো এর মহাসচিব মার্ক রুটে। ইউক্রেনীয় বিশ্লেষকদের ধারণা, এই সফরের রাজনৈতিক বার্তার প্রক্রিয়াতেই রাশিয়ার শক্তি প্রদর্শনের এমন আঘাত হেনেছে। ইউক্রেনের বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রতিষ্ঠান ডিটেক এক বিবৃতিতে জানায়, চলতি বছরে বিদ্যুৎ খাতের ওপর এটি ছিল সবচেয়ে বড় আগ্রাসন। এই হামলায় আহত হয়েছেন কোম্পানিটির অন্তত 10 জন কর্মচারী। একাধিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক গ্রাম ও শহর ডুবে গেছে অন্ধকারে। জেলেনস্কির ভাষ্য অনুযায়ী সবচেয়ে ভয়াবহ তথ্য হলো, ওই সময় ইউক্রেনের তাপমাত্রা নেমে আসে -16 ডিগ্রি সেলসিয়াসে। তার মতে, এমন তীব্র ঠান্ডায় বিদ্যুৎ বন্ধ করে সাধারণ মানুষের মধ্যে ভয় ও সীমাহীন ভোগান্তি ছড়াতেই চালানো হয় এই হামলা। এমনকি এই আঘাত করা হলো এমন সময়ে যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসানের লক্ষ্যে আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে বৈঠক রয়েছে চূড়ান্ত পর্যায়ে। কিন্তু আলোচনার টেবিলে শান্তির চেষ্টা চললেও মাঠের বাস্তবতা এখনো রয়ে গেছে বিস্ফোরণ আর অন্ধকারে। সুপ্তি রায়, RTV। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি নেচেছিলেন। শুনতে অবাক হলেও কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইনের নতুন নথিতে প্রকাশ পেয়েছে চাঞ্চল্যকর এই তথ্য, যা জন্ম দিয়েছে নতুন বিতর্ক। নিউ ইয়র্কের একটি নথি ভাণ্ডার থেকে বেরিয়ে আসা এই কয়েকটি কাগজই নাড়িয়ে দিয়েছে গোটা ভারতের রাজনীতি ও কূটনীতি। দর্শক, মোদীকে ঘিরে প্রকাশিত এই নথি কতটুকু সত্যি, সেটি জানবো হাওলাদার শামীমের প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি নেচেছিলেন। শুনতে অবাক হলেও যুক্তরাষ্ট্রের কুখ্যাত অর্থলগ্নিকারী ও যৌন অপরাধে দণ্ডিত জেফ্রি অ্যাপস্টাইনকে ঘিরে প্রকাশিত নতুন নথিতে প্রকাশ পেয়েছে চাঞ্চল্যকর এই তথ্য, যা জন্ম দিয়েছে নতুন বিতর্ক। নিউ ইয়র্কের একটি নথি ভাণ্ডার থেকে বেরিয়ে আসা এই কয়েকটি কাগজই নাড়িয়ে দিয়েছে গোটা ভারতের রাজনীতি ও কূটনীতি। এসব নথিতে প্রকাশ পায় মোদী ইসরায়েলে গিয়ে নেচেছেন ও গেয়েছেন, যদিও এই দাবিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে ভারত সরকার। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, 2017 সালে ইসরায়েল সফরের আয়োজন নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌন অপরাধে দণ্ডিত জেফ্রি অ্যাপস্টাইনের পরামর্শ নিয়েছিলেন বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম। শনিবার প্রকাশিত অ্যাপস্টাইন ফাইলসের অংশ হিসেবে সামনে আসা একটি ইমেইলের বরাতে জানানো হয় এ তথ্য। এই দাবির সূত্র একটি ইমেল, যেখানে অ্যাপস্টাইন দাবি করেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করতে মোদী তার পরামর্শ মেনে ইসরায়েল সফর করেছিলেন। অ্যাপস্টাইনের ওই ইমেইলে আরও লেখা হয়, ভারতের প্রধানমন্ত্রী মোদী পরামর্শ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করতে। তিনি ইসরায়েলে গিয়ে নেচেছেন এবং গেয়েছেন। কয়েক সপ্তাহ আগেই তাদের দেখা হয়েছিল, এতে কাজ হয়েছে। তবে এই দাবির খুব দ্রুত ও কড়া সমালোচনা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানায়, 2017 সালের জুলাইয়ে মোদীর ইসরায়েল সফর একটি ঐতিহাসিক কূটনৈতিক ঘটনা। এর বাইরে ইমেইলে থাকা সব ইঙ্গিত ভিত্তিহীন, রুচিহীন ও সম্পূর্ণ কল্পনাপ্রসূত। ভারতের অবস্থান স্পষ্ট, এই দাবি গুরুত্ব দেওয়ার মতো নয়। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়, ফলে পুরোপুরি থামেনি বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে প্রশ্ন, আর কোন কোন নাম উঠে আসতে পারে অ্যাপস্টাইন ফাইলসের। এদিকে 2017 সালের সেই সফর ছিল ভারতের কোনো প্রধানমন্ত্রীর প্রথম ইসরায়েল সফর। তখন দুই দেশ উদযাপন করছিল তাদের কূটনৈতিক সম্পর্কের 25 বছর পূর্তি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে প্রকাশ করা হয় এ তথ্য। মার্কিন হামলা হলে ইসরায়েলের হৃৎপিণ্ডে আঘাত করবে ইরান, যা কখনো দেখেনি যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক উত্তেজনার মাঝে এবার প্রকাশ্যে এলো এই হুঁশিয়ারি। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে ইঙ্গিত মিলেছে, ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক পদক্ষেপের পথে এগোচ্ছে। এরপরই ইরানের পক্ষ থেকে এলো এমন হুমকি। বিস্তারিত প্রতিবেদনে। মার্কিন হামলা হলে ইসরায়েলের হৃৎপিণ্ডে আঘাত করবে ইরান, যা কখনো দেখেনি যুক্তরাষ্ট্র। সমুদ্রে যুদ্ধজাহাজের ছায়া, পর্দার আড়ালে সিদ্ধান্তের চাপ, আর প্রকাশ্যে এই হুঁশিয়ারির ভাষা। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে ইঙ্গিত মিলছে, ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে লক্ষ্য করে বড় ধরনের সামরিক পদক্ষেপের পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরমাণু কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সীমিত করার আলোচনা ভেস্তে যাওয়ার পর উত্তেজনা পেয়েছে নতুন মাত্রা। সংবাদ মাধ্যম CNN ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন শাসন ব্যবস্থার বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনার সঙ্গে পরিচিত দুই মার্কিন কর্মকর্তা জানান, সাম্প্রতিক গণবিক্ষোভ দমনে তেহরানের কঠোর নীতির পর শাসক গোষ্ঠী পরিবর্তনের পরিবেশ তৈরির লক্ষ্যেই এগোচ্ছে পরিকল্পনা। ওই বিক্ষোভ শুরু হয়েছিল অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের চাপ থেকে। দমন অভিযানে হাজারো মানুষের মৃত্যু হয়েছে বলেও দাবি করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানি সামরিক কমান্ডার ও গুরুত্ব
গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে হামলার বিকল্প নিয়ে আলোচনা করেছে, যাতে সরকার দুর্বল হয় এবং বিক্ষোভকারীরাও পায় উৎসাহ। এদিকে ট্রাম্পও দিয়েছেন প্রকাশ্যে হুঁশিয়ারি। নিজস্ব যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি ইরানকে আলোচনায় ফিরতে আহ্বান জানিয়ে বলেন, আর কোনো পারমাণবিক অস্ত্র নয়। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে কোনো হামলা হলে তা গেল জুনের অপারেশন মিডনাইট হ্যামারের চেয়েও অনেক ভয়াবহ হবে। ট্রাম্প আরও বলেন, ইরানের দিকে এগোচ্ছে মার্কিন নৌবহরের একটি আর্মাডা। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে সুর মিলিয়ে বর্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও দিয়েছেন হুঁশিয়ারি। ইরান হামলা করলে কঠিনভাবে প্রতিহত করার কথাও জানান তিনি। সিএনএন জানায়, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ভারত মহাসাগরে রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছে। পাশাপাশি থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পরিকল্পনাও রয়েছে। তবে এসব বার্তার জবাবে তেহরানও নিয়েছে কড়া অবস্থান। ইরানি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে আঘাত হানা হবে তেল আবিবের কেন্দ্রস্থলে। সর্বোচ্চ নেতা খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি জানান, এমন হামলার জবাব হবে অভূতপূর্ব, যা আগে কখনো দেখেনি যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে প্রশ্নটা তীব্র, এই হুঁশিয়ারি কি সমঝোতায় থামবে নাকি অঞ্চলটি ঢুকে পড়বে আরো গভীর অস্থিরতায়? হাওলাদার শামীম, RTV। প্রথমবারের মতো বর্বর ইসরায়েল স্বীকার করেছে, গাজায় নিহত হয়েছে প্রায় 70,000 ফিলিস্তিনি। অনেক দেরিতে হলেও গেল বৃহস্পতিবার ইসরায়েলের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে দিয়েছেন এই ভয়ঙ্কর স্বীকারোক্তি। বিস্তারিত প্রতিবেদনে। প্রথমবারের মতো বর্বর ইসরায়েল স্বীকার করেছে, গাজায় নিহত হয়েছে প্রায় 70,000 ফিলিস্তিনি। অনেক দেরিতে হলেও গেল বৃহস্পতিবার ইসরায়েলের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে দিয়েছেন বর্বরোচিত এই স্বীকারোক্তি। পরদিন শুক্রবার ইসরায়েলের প্রায় সব সংবাদ মাধ্যমেই এ বিষয়ে প্রকাশ করেছে প্রতিবেদন। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এ তথ্য। 2023 সালের অক্টোবরে আকাশ, স্থল ও জলপথে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। শুরু থেকেই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিত প্রকাশ করে আসছে হতাহতের সংখ্যার পাশাপাশি নিহত ব্যক্তির নাম, বয়স, জন্ম তারিখ এবং ইসরায়েলের ইস্যু করা পরিচয়পত্রের নম্বরও প্রকাশ করেছে হামাস পরিচালিত মন্ত্রণালয়টি। জাতিসংঘ সহ অনেক আন্তর্জাতিক সংস্থাগুলোর বড় অংশই মোটা দাগে সঠিক বলে মনে করে এই তথ্যকে। কিন্তু বর্বর ইসরায়েলি সরকার ও দেশটির সেনাবাহিনী এতদিন বলে এসেছে সঠিক নয় হতাহতের এই সংখ্যা। এসবই হামাসের অপপ্রচার। ইসরায়েলের উদারপন্থী পত্রিকা হারেজ ছাড়া প্রায় সব সংবাদ মাধ্যমও কথা বলেছে নেতানিয়াহু সরকারের সুরেই। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী গেল 2 বছরের বেশি সময়ে ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত হয়েছেন অন্তত 71,769 ফিলিস্তিনি। আহতের সংখ্যা ছাড়িয়েছে 1,70,000। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মরদেহ চাপা পড়ে আছে বলেও রয়েছে আশঙ্কা। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী আগে দাবি করেছিল তারা হত্যা করেছে প্রায় 22,000 যোদ্ধাকে। সেই হিসাব ধরলে নিহতদের 2/3-এরও বেশি বেসামরিক নাগরিক। তবে ইসরায়েলের সামরিক বাহিনীর এক গোপন ডাটাবেজ জানায়, নিহতদের মধ্যে বেসামরিক মানুষের সংখ্যা 83% বলে উল্লেখ করা হয়েছিল। এই তথ্য সামনে আসার পর প্রশ্ন আরও জোরালো হয়েছে, এই যুদ্ধ আসলে কাদের উপরে নেমে এসেছিল? এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক অঙ্গনে আগের অভিযোগগুলো নতুন করে ফিরেছে আলোচনায়। জাতিসংঘের কমিশন, মানবাধিকার সংগঠন ও গবেষকরা বহু আগে থেকেই গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে জাতিগত নিধনের পর্যায়ে ফেলেছেন। এতদিন ইসরায়েল তা অস্বীকার করলেও এখন এই স্বীকারোক্তি আরও জোরদার করেছে সেই দাবিগুলোকে। হাওলাদার শামীম, RTV। দর্শক, সপ্তাহের বিষয় পর্যন্তই। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। অবশেষে ক্যামেরায় ধরা পড়ল ভয়ঙ্কর সেই অ্যাপস্টেইন দ্বীপের ভয়ঙ্কর চিত্র। প্রকাশ পেল অ্যাপস্টেইন ফাইলসের লাখ লাখ নথি। ফাঁস হলো পশ্চিমাদের ভয়ঙ্কর অন্ধকার ছবি। অ্যাপস্টেইন ফাইলসের নথিতে ব্রিটিশ রাজপুত্রের নাম বের করে দেয়া হলো নিজ বাসভবন থেকে। হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজকে ধাওয়া, ইরান দিয়েছে হুমকি মোকাবেলার বার্তা। যুক্তরাষ্ট্রকে আয়াতুল্লাহ আলী খামেনির হুঁশিয়ারি, ইরানে হামলা হলে জ্বলবে গোটা মধ্যপ্রাচ্য। আবারও রাশিয়ায় ব্যাপক হামলা, এক রাতেই লন্ডভন্ড ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা। মোদির গোপন কেলেঙ্কারি ফাঁস, অ্যাপস্টেইন নথিতে নাচ গানের চাঞ্চল্যকর তথ্য। ইরানি কর্মকর্তাদের হুঁশিয়ারি, মার্কিন হামলার পাল্টা আঘাত হবে ইসরায়েলের হৃৎপিণ্ডে। অবশেষে নিজেদের বর্বরতার কথা স্বীকার করল ইসরায়েল, গাজায় নিহত প্রায় 70,000 ফিলিস্তিনি। দর্শক, এই ছিল সপ্তাহের বিষয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।